হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে এমসিকিউ ক্লাস 14। টাইম সকাল 10টা। আমার ক্লাসের রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ। সকাল 10টা থেকে কি কি বারে হয়? টিউসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে। ঠিক আছে, এই 3 দিন সকাল 10টা থেকে এই চ্যানেলে আমার ক্লাস হবে। তো সবাই ঠিকঠাক সময়ে চলে আসবে। আর নোটিফিকেশন পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন, কোন মৌলটি আয়রন আয়ারের জং ধরার প্রধান কারণ? মানে আয়রনের যে তার, লোহার তারে জং ধরার প্রধান কারণ কোন মৌল? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নাকি কার্বন? কোন মৌলটির কারণে লোহার তৈরি জিনিসপত্রে জং ধরে? কোন মৌলের কারণে লোহার তৈরি জিনিসপত্রে জং ধরে? বলো দেখি কোনটা হবে এখানে সঠিক উত্তর। তোমরা জানো মরিচা পড়া মানে এক প্রকারের জারণ বিক্রিয়া। মরিচা পড়া মানে এক প্রকারের জারণ বিক্রিয়া, তাই না? জারণ বিক্রিয়া মানে সেখানে অক্সিজেন যুক্ত হয়। জারণ বিক্রিয়া মানে সেখানে অক্সিজেন যুক্ত হয়, তাই না? তো অক্সিজেন হচ্ছে এমন একটা মৌল যেটা প্রধানত জং ধরার কারণ। অক্সিজেন এবং বাতাসের যে জলীয় বাষ্প থাকে তারা কিন্তু লোহায় জং সৃষ্টি করে, খেয়াল রাখবে। ঠিক আছে, তো খেয়াল করো তাহলে এখানে লেখা রয়েছে আয়রন মানে লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করে। এই আয়রন অক্সাইড হচ্ছে তোমার অ্যাকচুয়ালি জং। ঠিক আছে, জং বা মরিচা হচ্ছে আয়রন অক্সাইড, Fe2O3 আয়রন অক্সাইড। এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়া মানে সেখানে কি হয়? অক্সিজেন যুক্ত হবে। আমরা জানি জারণ বিক্রিয়া মানে অক্সিজেন যুক্ত হয়। বুঝতে পেরেছ? তাহলে জং ধরার প্রধান কারণ কি? জং ধরার প্রধান কারণ হচ্ছে বাতাসের অক্সিজেন লোহার সঙ্গে বিক্রিয়া করে জং তৈরি করে। ওকে, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 2। কোন ধরনের কোষ বিভাজনে 4টি কন্যা কোষ তৈরি হয় যার প্রতিটি হ্যাপ্লয়েড? কোন ধরনের কোষ বিভাজনে 4টি কন্যা কোষ তৈরি হয় যার প্রত্যেকটি হ্যাপ্লয়েড? কোন ধরনের কোষ বিভাজনে 4টি কন্যা কোষ তৈরি হয় যার প্রত্যেকটি হ্যাপ্লয়েড? এখানে সঠিক উত্তর হবে মিওসিস। মিওসিস কোষ বিভাজনে 4টি কন্যা কোষ তৈরি হয় যার প্রত্যেকটিতে ক্রোমোজোম সংখ্যা পিতৃক্রোমোজোমের অর্ধেক থাকে। অর্থাৎ এটা যদি হয় তোমার পিতৃকোষ বা মাতৃকোষ যাই বলো না কেন, এখানে আমাদের 12 সংখ্যক ক্রোমোজোম থাকে। এখান থেকে প্রথমে কোষ বিভাজনের মাধ্যমে যে দুটো কোষ তৈরি হয় তাতে n সংখ্যক ক্রোমোজোম থাকে। এটাকে বলা হয় মিওসিস 1। ঠিক আছে, এবং এখানে প্রত্যেকটা যেহেতু ক্রোমোজোম সংখ্যা হাফ তাই একে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। ক্রোমোজোম সংখ্যা যদি দ্বিগুণ থাকতো তাহলে বলা হতো ডিপ্লয়েড। এরপরে মিওসিস 2 ঘটে, অর্থাৎ এখান থেকে আরেকবার সমবিভাজন ঘটে। এখান থেকে একবার সমবিভাজন ঘটে যার প্রত্যেকটা কোষে n সংখ্যক তোমার ক্রোমোজোম থাকে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে। একে বলা হয় মিওসিস 2। তাহলে আলটিমেট একটা পিতৃকোষ থেকে 4টি কন্যা কোষ তৈরি হচ্ছে।
যার প্রত্যেকটিতে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক হচ্ছে মানে হ্যাপ্লয়েড। ঠিক আছে, সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3। কি বলছে? কোন গ্যাস লাফিং গ্যাস হিসাবে পরিচিত? লাফিং গ্যাস মানে যেটা ইনহেল করলে, ইনটেক করলে কি হয়, শরীরে একটা সুখের অনুভূতি সৃষ্টি হয় এবং হাসি লাগে, মানুষ হাসে। ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে লাফিং গ্যাস। এটা খুব সহজ একটা কোশ্চেন, তোমরা অনেকেই এটার অ্যান্সার জানো অলরেডি এবং অ্যান্সার করতে পারছো। ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড, যার সংকেত হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। এটা হচ্ছে এমন একটা গ্যাস যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে ভিতরে প্রবেশ করলে আমাদের মাথার উত্তেজনা বৃদ্ধি পায় এবং একটা সুখের অনুভূতি তৈরি হয়, তাই না? সুখানুভূতি তৈরি হয় সাময়িক সময়ের জন্য। তো এই জন্য এটাকে আমরা বলি লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইডকে আমরা বলি এই জন্যে লাফিং গ্যাস। ক্লিয়ার? বুঝতে পেরেছ? পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 4। কোন মহাকাশযান প্রথম চাঁদে অবতরণ করে? এটা একটা সায়েন্টিফিক কোশ্চেন, আবার জিকের কোশ্চেনও বলতে পারো। এটা মানব সভ্যতার ইতিহাসে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে প্রথম পৃথিবী ছেড়ে অন্য কোনো উপগ্রহে মানুষ পা রাখে। তো সেই মহাকাশযানের নাম কি? অ্যাপোলো 8, অ্যাপোলো 11, ভোস্টক 1, চ্যালেঞ্জার। কোন মহাকাশযানের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর হচ্ছে প্রথম অ্যাপোলো 11। এটা চাঁদের মাটিতে প্রথম পা রাখে, অ্যাপোলো 11। ঠিক আছে, এবং এটা কত সালে হয়েছিল? 1969 সালে। যাত্রী ছিলেন দুজন, একজন হচ্ছে নীল আর্মস্ট্রং এবং আরেকজন হচ্ছেন বাজ অল্ড্রিন। তারা চাঁদে নেমে একটা ইতিহাস সৃষ্টি করেছিল। অ্যাপোলো 11 প্রথম মহাকাশযানের নাম হচ্ছে অ্যাপোলো 11। ক্লিয়ার? খুব সহজ কোশ্চেন, এটা প্রত্যেকের জন্যই খুব সহজ কোশ্চেন। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 4। কোন উদ্ভিদ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের নিচে ডুবে যেতে পারে? জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে সম্ভাবনা আছে সেই উদ্ভিদ আগামী হয়তো কয়েক বছরে একেবারে জলের তলায় ডুবে যাবে, তলিয়ে যাবে। তো সেটা কোন উদ্ভিদ? এখানে অপশন কি কি দেখতে পাচ্ছ? এক হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, তেঁতুল, নারকেল, আম। সহজ কোশ্চেন, একটু চিন্তা করলেই তোমরা এটার অ্যান্সার করতে পারবে। একদমই সহজ কোশ্চেন। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সমুদ্র তলে, সমুদ্র তটে কি থাকে? একদম সমুদ্রের ধারে থাকে ম্যানগ্রোভ উদ্ভিদ, তাই না? তো সঠিক উত্তর হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। এটা প্রথম সমুদ্র তলে তলিয়ে যেতে পারে কারণ এরা সমুদ্রের উপকূলে থাকে। ঠিক আছে, ম্যানগ্রোভ উদ্ভিদগুলি কিন্তু উপকূল রক্ষা করে এবং ভূমি ক্ষয় রোধ করে। ম্যানগ্রোভ উদ্ভিদরা যেহেতু তোমার সমুদ্রের উপকূলে থাকে, এদের উপকারিতা হচ্ছে এরা ভূমির ক্ষয়কে রোধ করে, ভূমির ক্ষয়কে রোধ করে। বুঝতে পেরেছ? তো এরা বিপদের সম্মুখীন। নেক্সট আসছে আমরা কোশ্চেন নাম্বার 5। কোন ভৌত পরিমাণটি একটি ভেক্টর রাশি? এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো রাশি দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি ভেক্টর রাশি? বলো। সঠিক উত্তর হচ্ছে বেগ। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আমরা প্রত্যেকে মোটামুটি অবগত যে স্কেলার
আর ভেক্টর রাশি কাকে বলে? যারা জানো ফটাফট একটু কমেন্ট করো। স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি থাকবে মান থাকবে শুধুমাত্র, ঠিক আছে। আর ভেক্টর রাশির কি কি থাকবে? ভেক্টর রাশির থাকবে মান। 2 নম্বর কি থাকবে? 2 নম্বর থাকবে অভিমুখ। 3 নম্বর কি থাকবে? ভেক্টর রাশির মান অভিমুখ ছাড়াও আর একটা ধর্ম যেটা থাকে, যেটা ম্যাক্সিমাম লোকে ইগনোর করে, এই জন্য একটা স্টার দিয়ে দিলাম, এটা হচ্ছে ভেক্টর যোগফলের নিয়ম। মান অভিমুখের সঙ্গে ভেক্টর যোগফলের নিয়ম মেনে চলে, এটাকে আমরা বলি ভেক্টর রাশি, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল হচ্ছে তোমার বেগ। একটা এখান থেকে আমি বলে রাখি, তড়িৎ প্রবাহ যে ভৌত রাশিটা তড়িৎ প্রবাহ, এর কিন্তু তোমার মান আছে, 2 নম্বর এর দিক বা অভিমুখ আছে, কিন্তু 3 নম্বর যে ধর্মটা অর্থাৎ ভেক্টর যোগফলের নিয়ম এটা মানে না, তাই তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার। এই কারণে তড়িৎ প্রবাহ কি রাশি? এই কারণে তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6। কোন প্রাণী তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম নয়? এখানে কোন প্রাণী শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বলতে এখানে বেসিক্যালি এটা বোঝানো হচ্ছে যে পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে। এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ বলতে এমন না যে টেম্পারেচার বাড়াবে বা কমাবে, এটা বলতে চাইছে পরিবেশের সঙ্গে পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারে, এটাই বোঝাতে চাইছে, ঠিক আছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম না এটা ঠিক না, এটা এরকম বলতে পারো যে পরিবেশের সাথে সহজে তারা খাপ খাইয়ে নিতে পারে। ঠান্ডা বা গরম পরিবেশে যদি তাদেরকে রাখা হয়, তারা সহজে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে। কিন্তু কে পারে না? সে হচ্ছে তোমার গিরগিটি। গিরগিটি হচ্ছে একটা শীতল রক্তের প্রাণী, কোল্ড ব্লাডেড অ্যানিমেল, ঠিক আছে। গিরগিটি হচ্ছে একটা শীতল রক্তের প্রাণী, যার ফলে কি হয়, যদি ঠান্ডা পরিবেশে কি হয়, এটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। গিরগিটি ঠান্ডা রক্তের প্রাণী, এর ফলে শীতকালে কি হয়, তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে। বুঝতে পেরেছো? এরা সহজে কিন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না বা নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7। কোন হরমোন সংশ্লিষ্ট একটি গ্রন্থি নয়? মানে কোনটি হরমোন নিঃসরণ করে না? হরমোন সংশ্লিষ্ট গ্রন্থি বলতে হরমোন নির্গত করে না। সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে লিভার, তাই না? লিভারের কাজ কি? লিভারের কাজ হচ্ছে রক্তকে পরিশোধন করা, বিপাক ক্রিয়ায় সাহায্য করা, ঠিক আছে। কিন্তু বাকি যে গ্রন্থিগুলো আছে, থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল, এরা কিন্তু প্রত্যেকে হরমোন নিঃসরণ করতে পারে। উপরন্তু পিটুইটারি গ্রন্থি একটা খুব ইম্পর্টেন্ট গ্রন্থি, যার মধ্যে দিয়ে কিন্তু অনেক হরমোন নিঃসরিত হয়। একে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি।
একে আমরা কি বলি, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু হরমোন নিঃসরণ হয়। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার, আচ্ছা এখানে তো লেখাই রয়েছে সেম কথা, যে লিভার প্রধানত বিপাক ক্রিয়া এবং রক্ত পরিশোধন করে, বাকিরা হরমোন নিঃসরণ করে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 8, কোন গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তর তৈরি করতে সহায়ক? অর্থাৎ ওজোন স্তরকে তৈরি করতে সহায়ক কোন গ্যাস, তৈরি করে কোন গ্যাস? ধ্বংস করে, এটা তো আমরা সবাই জানি যে ওজোন স্তর ধ্বংস করে। ওজোন স্তর ধ্বংস করে হচ্ছে মেনলি সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। কিন্তু ওজোন স্তরকে তৈরি করে কোন গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন। কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন গ্যাস। উল্লেখ করে দিই, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস। এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস। তো ওজোন স্তর তৈরি করতে মূলত অক্সিজেন সাহায্য করে। এখানে লেখা রয়েছে অতিবেগুনি রশ্মির প্রভাবে একটা অক্সিজেন অণু ভেঙে যায়। আমি তোমাদের একটা বোঝাচ্ছি। ধরো বাতাসের যে অক্সিজেন অণু প্রথমে ভেঙে দুটো পরমাণুতে ভাগ হয়ে যায়। কেন না, বাতাসের যে ইউভি রশ্মি আছে সূর্যের, তার প্রভাবে। এরপরে কি হয়, একটা অক্সিজেন অণুর সঙ্গে একটা অক্সিজেনের পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে তোমার ওজোন গ্যাস তৈরি করে। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেট একটা অক্সিজেন ভেঙে একটা অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, সেই অক্সিজেন পরমাণুটা আর একটা অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে। এটাই হচ্ছে বা এ, ঠিক আছে। আর ধ্বংস করে কে? ধ্বংস করে হচ্ছে তোমার সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি মস্তিষ্কের সংযোগকারী প্রধান নার্ভ? মস্তিষ্কের সংযোগকারী প্রধান নার্ভ কোনটি? অর্থাৎ মস্তিষ্কের সঙ্গে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংযোগ স্থাপন করে। আমাদের মাথা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান নার্ভ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নার্ভ, যেটা আমাদের মস্তিষ্কের সঙ্গে আমাদের কোথায় কোথায় যোগাযোগ স্থাপন করে? মস্তিষ্কের সঙ্গে হৃৎপিণ্ড, ফুসফুস এবং বিভিন্ন পরিপাকতন্ত্রের মধ্যে প্রধান সংযোগকারী নার্ভ। নাম কি? ভেগাস নার্ভ। মনে থাকবে, ভেগাস নার্ভ হচ্ছে এমন একটা নার্ভ যেটা আমাদের শরীরের মাথা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদির সঙ্গে সংযোগ রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 10, কোনটি একটি চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য নয়? কোনটি একটি চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য নয়? চৌম্বকীয় আকর্ষণ, মেরুর দ্বৈততা, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি, ওজন বৃদ্ধি। কোনটি একটি চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ওজন বৃদ্ধি। চৌম্বক একটা চৌম্বককে আকর্ষণ করে, নর্থ পোল সাউথ পোল পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকে সবসময় দুটো মেরু থাকে, নর্থ আর সাউথ। তুমি যদি চুম্বককে ভেঙে ফেলো
তারপরেও দুটো মেরু থাকবে, অর্থাৎ মেরুর দ্বৈততা চুম্বকের বৈশিষ্ট্য। চুম্বক তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, কিন্তু ওজন বৃদ্ধি ঘটাতে পারে না পদার্থের। ঠিক আছে, আকর্ষণ বা বিকর্ষণের ফলে তারা ওজন বৃদ্ধি করতে পারে না। ধাতব পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, কিন্তু ধাতব পদার্থের ওজন বাড়াতে পারে না। সো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ফাউন্ডেশন ব্যাচ 4.0 বর্তমানে শুরু হয়েছে, আর কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু হবে। এই ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে তোমরা বাজারে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার একটা কমন প্রিপারেশন তোমরা নিতে পারবে। কেউ রেলের জন্য পড়ছো, কেউ এসএসসির জন্য, পিএসসি, কেপি, ডাব্লিউবিপি, বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই ফাউন্ডেশন ব্যাচে একটা কমন সিলেবাস পাবে, যেটা তোমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ব্যাচ যেগুলো বর্তমানে চলছে, যেমন ফাউন্ডেশন 4.0 ব্যাচ, যেটার কথা এক্ষুনি বললাম। প্র্যাকটিস ব্যাচ একটা চলছে, পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস, সেটা আমি করাচ্ছি ওখানে, সায়েন্সের প্র্যাকটিস। যদি কেউ এখানে থেকে থাকো কমেন্ট করবে এবং বলবে কেমন ক্লাস হচ্ছে। ডাব্লিউবি টেট ফাউন্ডেশন, যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 এটা বর্তমানে চলছে, যারা রেলওয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এনটিপিসি পরীক্ষা, ঠিক আছে, রেলওয়ে এনটিপিসি সামনে পরীক্ষা হবে, তো তার একটা ব্যাচ চলছে। এবং ফাউন্ডেশন ব্যাচ 2.0 রেকর্ডেড ব্যাচ অ্যাভেলেবেল, অর্থাৎ এটা লাইভ কমপ্লিট হয়ে গেছে, বর্তমানে রেকর্ডেড ক্লাস তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারো। এগুলো সবই তোমরা অ্যাপে পেয়ে যাবে। TWS অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে তোমরা এই দেখতে পাবে বর্তমানে কি কি ব্যাচ চলছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 11। কোন জৈব যৌগে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে? কোন জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিছুই থাকে না? কোন জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিছুই থাকে না? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোকার্বন। অনেকে বলছো কার্বোহাইড্রেট বা শর্করা, কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করাই, এটা অ্যাকচুয়ালি শর্করা বোঝাচ্ছে। কার্বোহাইড্রেট বা শর্করাই তোমার কিন্তু কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কোনো যৌগ থাকতে পারে। হাইড্রোকার্বন, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, আর কার্বন কার্বন, তাহলে হাইড্রোকার্বন মানে এদের সাধারণ সংকেত CN, H2N হতে পারে, 2N + 2 - 2 ইত্যাদি ইত্যাদি হতে পারে। মানে এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিছু থাকবে না, একে বলা হচ্ছে হাইড্রোকার্বন। ঠিক আছে, এই হাইড্রোকার্বন সম্পর্কে আমরা বিজ্ঞানের কোন শাখায় পড়ি? হাইড্রোকার্বন সম্পর্কে আমরা জৈব রসায়ন শাখায় পড়ি। হাইড্রোকার্বনের এক্সাম্পল কি? হাইড্রোকার্বনের এক্সাম্পল হচ্ছে মিথেন, মিথেনের সংকেত CH4, কার্বন হাইড্রোজেন, ইথেন ইত্যাদি, এরা হচ্ছে হাইড্রোকার্বনের এক্সাম্পল। আর আমরা যত ফসিল জ্বালানি অর্থাৎ তোমার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, আমরা যত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি সেই জীবাশ্ম জ্বালানি মূলত সবই কিন্তু হাইড্রোকার্বন দিয়ে গঠিত হয়। ঠিক আছে, কয়লা, পেট্রোলিয়াম, যত জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করি সবই কিন্তু হাইড্রোকার্বনের মাধ্যমে গঠিত হয়। তাহলে এটা কার্বন এবং হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 12। নিউটনের কোন গতিসূত্র অনুযায়ী বল সমান ভরবেগ পরিবর্তনের হার? ঠিক আছে, বল অর্থাৎ বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগ এর পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়। নিউটনের কোন গতিসূত্র অনুযায়ী? এখানে সঠিক হচ্ছে অপশন বি, নিউটনের সেকেন্ড ল বা দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বলা হচ্ছে বল সমান ভরবেগ পরিবর্তনের হার।
এটাও বলা হচ্ছে বল সমান সমান এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? বল সমান ভর ইন্টু ত্বরণ, এটাও বলা হচ্ছে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা রূপ। ক্লিয়ার? আশা করি এটা সবাই জানো। নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলে? নিউটনের যে প্রথম গতিসূত্র, প্রথম গতিসূত্রের একটা নাম আছে, সেই নামটা কি? প্রথম গতিসূত্রকে বলা হচ্ছে, প্রথম গতিসূত্রকে বলা হচ্ছে জাড্ডের সূত্র। জাড্ডের সূত্র প্রথম গতিসূত্রকে বলা হচ্ছে। ঠিক আছে, আর তৃতীয় গতিসূত্র তো আমরা সবাই জানি। তৃতীয় গতিসূত্র হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র। নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেন। কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন নেই কিন্তু অক্সিজেন পরিবহন করে? কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন নেই কিন্তু অক্সিজেন পরিবহন করে রক্ত? ভাবো ভাবো, ভেবে বলো। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 13। তো সঠিক উত্তর হচ্ছে কাঁকড়া। কাঁকড়াদের দেহে হিমোগ্লোবিন নেই, তাহলে কি থাকে কাঁকড়াদের দেহে? কাঁকড়াদের রক্তে থাকে হিমোসায়ানিন। কাঁকড়ার রক্তে কি থাকে? হিমোসায়ানিন, যেটা অক্সিজেন পরিবহন করে। এবং হিমোসায়ানিনের মধ্যে থাকে তামা, যার জন্য রক্ত নীল রঙের হয়, নীলচে বা নীল রঙের হয়। আমাদের হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে, লোহা থাকার জন্য লাল রঙের হয়। আর হিমোসায়ানিন যাদের মধ্যে আছে তাদের মধ্যে তামা থাকে, তাই সেই রক্তটা হয় নীল রঙের। এই হিমোসায়ানিন এটা অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিনের পরিবর্তে। কাদের কাদের দেহে থাকতে পারে? মোলাস্কা এবং আর্থ্রোপোডা শ্রেণীর যারা জীব রয়েছে তাদের দেহে সাধারণত হিমোসায়ানিন দেখা যায়, মোলাস্কা এবং আর্থ্রোপোডা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 14। কোন পদার্থের উচ্চ স্পেসিফিক হিট ক্যাপাসিটি রয়েছে যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে তোমরা সংক্ষেপে আপেক্ষিক তাপ এর কথা মনে করো। আপেক্ষিক তাপ। কোন পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে বেশি? বালি, লোহা, জল, তামা। কোন পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি সব থেকে বেশি? সঠিক উত্তর হচ্ছে জল। সমস্ত পদার্থের মধ্যে জলের তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি সব থেকে বেশি হয়। জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু কত? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ভ্যালুটা মনে রাখবে, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগে। আপেক্ষিক তাপ মানে হচ্ছে একক ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ প্রয়োজন, তাই না? তো আমরা একক ভর মানে 1 গ্রাম ভর, 1 গ্রামের জল 1 ডিগ্রি উষ্ণতা বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগে, তাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। ঠিক আছে, এটা আমাদের পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, অনেক কাজ এর দ্বারা হয়। নেক্সট আমরা চলে আসছি
নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15, কোন তেজস্ক্রিয় কণার ভর ইলেকট্রনের সমান? কোন তেজস্ক্রিয় কণার ভর ইলেকট্রনের সমান? আলফা, বিটা, গামা, নিউট্রন। কোন তেজস্ক্রিয় কণার ভর ইলেকট্রনের সমান? আগে বলো তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি আছে? তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে তিনটে, আলফা, বিটা, গামা। আলফা কণা মানে কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রনের স্রোত। গামা কণা মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এখানে স্পষ্টতই বিটা কণা হচ্ছে উত্তর। বিটা কণা হচ্ছে উচ্চ গতির ইলেকট্রনের স্রোত, ঠিক আছে, যেটা তেজস্ক্রিয় ক্ষয় থেকে নির্গত হয়। কখনো সখনো এটা পজিট্রনও হতে পারে, ঠিক আছে। বিটা ক্ষয়ে কি হয়? নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। মনে রাখবে, যখন বিটা কণা নির্গত হয় তখন পরমাণুর নিউক্লিয়াসে একটা নিউট্রন একটা প্রোটনে রূপান্তরিত হয় এবং একটা বিটা কণায় রূপান্তরিত হয়। এবং বিটা কণার ভর হচ্ছে তাহলে ইলেকট্রনের সমান, কারণ বিটা কণা মানেই ইলেকট্রনের স্রোত। বিটা কণা মানেই হচ্ছে ইলেকট্রনের স্রোত, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 16। কোন পদার্থে শব্দের বেগ সব থেকে বেশি? শব্দের বেগ সব থেকে বেশি কোন পদার্থে? বায়ু, জল, লোহা, রাবার। কোন পদার্থে শব্দের বেগ সব থেকে বেশি? শব্দের বেগের কথা যদি আমরা বলি তাহলে আমরা খুব ভালোভাবেই জানি যে শব্দের বেগ সব থেকে বেশি হয় কঠিন মাধ্যমে, তাই না? শব্দের বেগ সব থেকে কঠিন কোথায় হয়, মানে সব থেকে বেশি কোথায়? কঠিন মাধ্যমে। তাহলে কঠিন মাধ্যমে বেশি, তারপর তরল মাধ্যমে, তারপর গ্যাস মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়। এবারে কথা হচ্ছে আমরা যদি বলি লোহার কথা, লোহায় তাহলে শব্দের বেগ সব থেকে বেশি হবে, কারণ এখানে লোহা হচ্ছে একটা কঠিন পদার্থ। তো লোহা সর্বাধিক, কারণ লোহা কঠিন, এর ঘনত্ব এবং স্থিতিস্থাপকতা বেশি। কত লোহার বেগ? 5130 মিটার পার সেকেন্ড লোহায় শব্দের বেগ, বা অ্যাপ্রক্সিমেট 5000, ঠিক আছে। যেখানে বায়ুতে শব্দের বেগ কত? 343 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ যেখানে 343 মিটার পার সেকেন্ড, সেখানে লোহাতে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। সুতরাং লোহার মধ্যে শব্দের বেগ অনেক বেশি, কঠিন পদার্থ বলে। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 17। কোন ধাতুটি সব থেকে হালকা? কোন ধাতু সব থেকে হালকা? খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। বলো কোন ধাতু সব থেকে হালকা? লোহা, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোনা।
কোন ধাতু সব থেকে বেশি হালকা? সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম। কারণ দেখো পর্যায় সারণীতে হাইড্রোজেনের নিচে আছে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর আছে সিজিয়াম। তো হাইড্রোজেনটা বাদ দিয়ে, হাইড্রোজেন যেহেতু একটা গ্যাস, হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ক্ষার ধাতু, তাই না? ক্ষার ধাতু বলা হয়, কারণ ক্ষার ধাতুগুলোর যে গ্রুপ, সেই গ্রুপ হচ্ছে 1, প্রথম গ্রুপে ক্ষার ধাতুগুলো অবস্থিত, এবং সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম। বুঝতে পেরেছ? সব থেকে হালকা, এবং এটা হচ্ছে একটা ক্ষার ধাতু। দেখো এখানে লেখা রয়েছে, এরা হচ্ছে একটা ক্ষারীয় ধাতু, সব থেকে হালকা। কারণ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, মানে জেড এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে? বাকি যত ধাতু আছে, লোহা, সোডিয়াম, সোনা, তামা, সবাই কিন্তু লিথিয়ামের পরে, এবং তাদের পারমাণবিক ক্রমাঙ্ক 3-এর থেকে অনেক বেশি। লিথিয়াম উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করতে পারে এবং ব্যাটারি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটা তো আমরা সবাই জানি যে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি, বিভিন্ন ধরনের ব্যাটারি আজকালকার সময় আমাদের মোবাইল ফোনে অ্যাভেলেবেল, তাই না? তো লিথিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা ধাতু, যেটা ব্যাটারি তৈরিতে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার হয়। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 18। কোন প্রাণীর রক্তে নিউক্লিয়েটেড আরবিসি থাকে? মানে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। আমরা সাধারণত পড়েছি মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকায় থাকে। কিন্তু লোহিত রক্তকণিকায় মানুষের রক্তে নিউক্লিয়াস থাকে না। কিন্তু কোন প্রাণীর রক্তের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? মানুষের তো হয় না অবশ্যই, তাহলে প্রথম অপশনটা অবশ্যই ভুল। ব্যাঙ, গরু, শূকর। কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না? সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ। ব্যাঙের রক্তের যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস সহ, ব্যাঙের রক্তে, মনে রাখবে, ব্যাঙের রক্তে নিউক্লিয়াস সহ লোহিত রক্তকণিকা থাকে। খেয়াল থাকবে, বিশেষ করে যারা অমেরুদণ্ডী প্রাণী থাকে তাদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে, এবং মানুষের রক্তে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস অক্সিজেন পরিবহনে প্রভাব নেই, মানে লোহিত রক্তকণিকা ভালো অক্সিজেন পরিবহন করতে পারবে কি পারবে না, সেটা নিউক্লিয়াস থাকা বা না থাকার উপরে নির্ভর করে না। সেটা নির্ভর করে ওই লোহিত রক্তকণিকায় কি প্রোটিন আছে, হিমোগ্লোবিন নাকি হিমোসাইনিন নাকি হিমোলিম্ফ, এই প্রোটিনগুলোই রক্তে অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। নিউক্লিয়াস তেমন সাহায্য করে না। বুঝতে পেরেছো? এই জন্য মানুষের রক্তে যে নিউক্লিয়াস নেই, এতে কিন্তু মানুষের কোনো ক্ষতি হয় না, খেয়াল রাখবে। নেক্সট আমরা চলে আসছি আমাদের কোশ্চেন নাম্বার 19। কোন এনজাইম আমাদের মুখে খাদ্য হজম শুরু করে? কোন এনজাইম আমাদের মুখে খাদ্য হজম শুরু করে? এটাও খুব সহজ কোশ্চেন। তো সঠিক উত্তর হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ উৎসেচক কোথায় থাকে? অ্যামাইলেজ উৎসেচক আমাদের মুখের যে লালা, আমাদের মুখের যে স্যালিভারি, সেই স্যালাইভা ওখানে থাকে। ঠিক আছে? মুখের লালাই থাকে, মুখের লালা, এবং এরা শর্করা হজম করে। এরা স্টার্চ জাতীয় খাদ্যকে মল্টোজে ভাঙে, এটা মনে রাখবে।
অ্যামাইলেজ স্টার্চ জাতীয় যে খাদ্য তাদেরকে মল্টোজে ভেঙে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষের এই খাদ্য সংশ্লেষের প্রধান ধাপ। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 20। কোন প্রাণী ক্লোনিং প্রক্রিয়ায় প্রথম সফল হয়? মানে ক্লোনিং মানে হচ্ছে একটা প্রাণীর থেকে একটা ডিএনএ স্যাম্পেল নিয়ে হুবহু সেই প্রাণীর মতো আর একটা প্রাণী তৈরি করা, একে বলা হচ্ছে ক্লোনিং। ক্লোনিং বুঝতে পেরেছ? একটা স্যাম্পেল থেকে তোমার ডিএনএ নিয়ে হুবহু সেই স্যাম্পেলে, মানে সেই স্যাম্পেল থেকে হুবহু ওই প্রাণীটা আবার তৈরি করা, একে বলা হচ্ছে তোমার ক্লোনিং পদ্ধতি। তো প্রথম সফল হয়েছিল কে? ডলি ভেড়া, পলি গরু, বণিক খরগোশ নাকি মিলি বিড়াল? সঠিক উত্তর হচ্ছে ডলি ভেড়া। এটা প্রথম ক্লোন করা স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী হিসেবে প্রথম ক্লোনিং করা হয়েছিল এবং এটা 1996 সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 কি বলছে? কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়? এটা তোমাদের প্রত্যেকের জানার কথা। কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়? আগুন নেভাতে সাহায্য করে। সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাসের কাজ কি? দেখো, এখানে যদি তোমার কোনো জায়গায় যদি আগুন জ্বলে, ঠিক আছে, আগুন জ্বলছে, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস দিলে কি হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস এই আগুনের চারপাশে একটা আবরণ তৈরি করে। CO2 আগুনের চারপাশে একটা আবরণ তৈরি করে, যার ফলে অক্সিজেন গ্যাস আসতে পারে না ভিতরে। অক্সিজেন গ্যাস আসতে পারে না, তাহলে আগুন জ্বলার জন্য তো অক্সিজেন প্রয়োজন। তাহলে ভিতরের অক্সিজেন যখন শেষ হয়ে যাবে, বাইরের অক্সিজেন যখন আসতে পারে না, তখন এই আগুনটা আস্তে আস্তে নিভে যাবে। এই জন্য আমরা আগুন নেভানোর কাজে অক্সিজেন গ্যাস ব্যবহার করি। ঠিক আছে, মনে রাখবে। তো কারণ এটা অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়, আগুনের তাপমাত্রা কমিয়ে দেয়। ঠিক আছে, এবং এটা আগুন নেভাতে আমরা সাহায্য করি। আর কার্বন ডাই অক্সাইড কিন্তু জ্বলে না, অপ্রদাহযোগ্য গ্যাস। হাইড্রোজেন জ্বলে, তার অক্সিজেন জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু জ্বলে না। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 22। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই মান প্রদর্শন করে? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই মান প্রদর্শন করে? তো এটা, এই উত্তরটা সবারই অনেকের মুখস্থ। C/5 = F-32/9, এখানে বসালে আমরা -40 ডিগ্রি পেয়ে যাই। অর্থাৎ একই মান বলতে তাহলে -40 ডিগ্রি ফারেনহাইট সমান সমান -40 ডিগ্রি সেলসিয়াস। -40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো যখন তোমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, C/5 সমান সমান F-32/9, এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। কখন ইউজ করবে? যখন প্রশ্ন হবে x ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট, এরকম জাতীয় যদি প্রশ্ন হয়, তাহলে তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবে। কিন্তু এরকম যদি বলে সেলসিয়াস স্কেলে
x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বাড়বে। যদি এরকম কোশ্চেন করে তাহলে কি হবে, তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি, ঠিক আছে। বা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি মানে হচ্ছে 5/9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। এই ফর্মুলাটা একটু খেয়াল রাখবে, এগুলো কিন্তু আমাদের এক্সামে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। এগুলো আমাদের এক্সামে কোশ্চেন আসে, খেয়াল থাকবে। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 বলছে কোন অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করা হয়। কোন অ্যাসিড আমরা গাড়ির ব্যাটারিতে বা বিভিন্ন যে সমস্ত তোমার ইলেকট্রোলাইটিক সেল রয়েছে, ঠিক আছে, সেখানে আমরা ব্যবহার করি। কোন অ্যাসিড? সবসময় মনে রাখবে, যখন ব্যাটারিতে হবে, ব্যাটারিতে যখনই আমরা কোনো অ্যাসিড ব্যবহার করব, সেই অ্যাসিড হতে হবে তীব্র অ্যাসিড। সেই অ্যাসিড কি হতে হবে? তীব্র অ্যাসিড হতে হবে। তো ব্যাটারিতে আমরা ব্যবহার করি কি? সালফিউরিক অ্যাসিড। বুঝতে পেরেছো? সালফিউরিক অ্যাসিড এটা লেড অ্যাসিড ব্যাটারিতে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে অত্যন্ত তীব্র একটা অ্যাসিড, এই কারণে একে বলা হয় রসায়নের রাজা। রসায়নের রাজা, কিং অফ কেমিক্যালস। রসায়নের রাজা বলা হয় কারণ সালফিউরিক অ্যাসিড অত্যন্ত তীব্র। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 24। কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয় না? কোন রোগটি এখানে ব্যাকটেরিয়ার কারণে হয় না? টিউবারকুলোসিস মানে হচ্ছে টিবি, যক্ষা। বলো কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয় না? হতে পারে তাহলে ভাইরাস বা প্রোটোজোয়া ইত্যাদির কারণে। ভাবো কোন রোগটা এখানে হতে পারে। সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া, তাই না? ম্যালেরিয়া রোগটা প্রোটোজোয়া হয়, প্রোটোজোয়া ঘটিত রোগ, যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম নামক যে প্রোটোজোয়া, তার দ্বারা ম্যালেরিয়া রোগটি হয়। এটা মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, মশার মাধ্যমে সাধারণত ছড়ায়। তাহলে এটা হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। টাইফয়েড, টিবি, টিউবারকুলোসিস, কলেরা, এরা সবই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 25। কোন তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু সব থেকে কম? কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু? অর্ধায়ু মানে কি? এটা একটা বিশেষ কনসেপ্ট। অর্ধায়ু মানে হচ্ছে যে সময় পর নমুনায়
তেজস্ক্রিয় মৌল এর পরিমাণ অর্ধেক হয়। যে সময় পর কোনো নমুনায় তেজস্ক্রিয় মৌলের পরিমাণ অর্ধেক হয়ে যায় তাকে বলা হচ্ছে অর্ধায়ু। অর্থাৎ তোমার কাছে 100 গ্রাম তেজস্ক্রিয় পরমাণু আছে, কিছু সময় পরে সেটা হয়ে যাবে 50 গ্রাম, হাফ হয়ে যাবে, তাকে আমরা বলবো অর্ধায়ু। এখানে সব থেকে কম অর্ধায়ু হচ্ছে পোলোনিয়াম 210, এর অর্ধায়ু মাত্র 138 দিন, যা খুবই কম। অন্যান্য পরমাণু ইউরেনিয়াম প্রায় 5 থেকে 6 হাজার বছর এর অর্ধায়ু, তারও বেশি। ঠিক আছে, মনে রাখবে। তো পোলোনিয়াম হচ্ছে খুবই বিষাক্ত এবং বিপজ্জনক একটা গ্যাস। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 26। এর বোধহয় উত্তরটা তোমরা দেখে ফেলেছো, ভুল করে উত্তরটা দেখানো হয়ে গেছে। তো সঠিক উত্তর কোনটা হবে তাহলে? বলছে কোন গ্যাস বায়ুমণ্ডলে সর্বাধিক তাপ শোষণ করে কিন্তু পরিমাণে খুব কম থাকে? উদাহরণ হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প কিন্তু অন্যান্য গ্যাসের তুলনায় সব থেকে বেশি তাপ ধারণ করতে পারে, কারণ এর আপেক্ষিক তাপের মান অনেক বেশি, তাই না? তো কিন্তু খুব কম পরিমাণে থাকে। তো গ্রিন হাউস এফেক্টের একটা উপাদান হচ্ছে জলীয় বাষ্প, এবং বায়ুমণ্ডলের গড় জলীয় বাষ্পের পরিমাণ 1 থেকে 4% হয়। খুবই কমই থাকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের টোটালের উপরে, বুঝতে পেরেছো? খুব কমই থাকে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 27। বলো কোন রাসায়নিক যৌগটি লাল লিটমাসকে নীল করে? লাল লিটমাস কাগজকে নীল করে। লাল লিটমাসকে নীল করে কোন যৌগ? দেখো, লাল লিটমাসকে নীল কারা করতে পারে? লাল লিটমাসকে নীল কে করতে পারে? যে করবে সে হচ্ছে ক্ষার। ক্ষার মানে যারা জলীয় দ্রবণে OH- আয়ন তৈরি করে। তো অ্যাসিটিক অ্যাসিড এরা জলীয় দ্রবণে OH- আয়ন তৈরি করতে পারে না, কারণ এটা অ্যাসিড, H+ আয়ন তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড এ তো জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন তৈরি করে এবং ক্লোরিন আয়ন তৈরি করে, OH- করে না। অ্যামোনিয়া, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অ্যামোনিয়া NH3 যখন জলের সঙ্গে মিশবে তখন NH4+ এবং OH- আয়ন তৈরি করে, তার মানে এটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে। অ্যামোনিয়া যখন জলের সঙ্গে মিশবে তখন সেই জলীয় দ্রবণটা হয়ে যাবে ক্ষারীয়, আর ক্ষারীয় হওয়ার জন্যে সেটা লাল লিটমাসকে নীল করতে পারে। বুঝতে পেরেছো? কার্বন ডাই অক্সাইড যদি আমরা জলীয় দ্রবণে মেশাই সে কিন্তু অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, তাহলে এরা সবাই এ আর এ হচ্ছে অ্যাসিড, এরা নীল লিটমাসকে লাল করবে। এ কিছুই করবে না, প্রশম, আর অ্যামোনিয়া লাল লিটমাসকে নীল করবে, কারণ এটা একটা ক্ষার। আর অ্যামোনিয়া আমরা জানি সার তৈরিতে ব্যবহার করা হয়। তবে অ্যামোনিয়া ক্ষার দুর্বল ক্ষার, খুব শক্তিশালী ক্ষার নয়। শক্তিশালী একটা ক্ষারের নাম বলো তো, শক্তিশালী একটা ক্ষারের নাম বলো। শক্তিশালী ক্ষারের নাম হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা শক্তিশালী ক্ষার। ঠিক আছে, নেক্সট হচ্ছে 28। কোন ধাতুটি বাতাসে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে?
কোন ধাতুটি বাতাসে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে? সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। কোন ধাতু বাতাসে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে? সঠিক উত্তর হচ্ছে ফসফরাস। এই ধাতুটি বাতাসে যদি তুমি রেখে দাও স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে, কারণ এটা মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলতে শুরু করে। আর আমরা জানি আমাদের নর্মাল টেম্পারেচারে 30 ডিগ্রি থাকে বা তার থেকে বেশি থাকে, ফলে ফসফরাস তুমি বাতাসে রাখলেই জ্বলে ওঠে। বুঝতে পেরেছো? স্বতঃস্ফূর্ত 30 ডিগ্রি তাপমাত্রায় জ্বলতে শুরু করে। এই জন্য ফসফরাসকে জলের মধ্যে সংরক্ষণ করা হয়, অর্থাৎ একটা পাত্রে জল দিয়ে জলের মধ্যে ফসফরাস রাখা হয়, যাতে, কারণ এটা বাতাসের সংস্পর্শে জ্বলে উঠতে পারে। এটা একটা আগুনের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। খুব সাবধানে রাখতে হয় ফসফরাস, খুবই প্রতিক্রিয়াশীল একটা ধাতু। বুঝতে পেরেছো? বাতাসের সংস্পর্শে কিন্তু এটা জ্বলে ওঠে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 29। কোন প্রক্রিয়ায় তাপ শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাপবিদ্যুৎ উৎপাদন, থার্মো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট, ইলেকট্রোলাইসিস। কোন প্রক্রিয়ায় তাপ শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হচ্ছে থার্মো ইলেকট্রিক এফেক্ট। যারা ভাবছো যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র হবে, তাপবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু তাপ শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় না। তাপবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথমে কয়লা পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করা হয়, সেই তাপ শক্তির মাধ্যমে জলকে বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পের মাধ্যমে টারবাইন ঘোরানো হয়, টারবাইন ঘূর্ণন, টারবাইন ঘূর্ণন মানে গতিশক্তি, সেই গতিশক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করা হয়। বুঝতে পেরেছো? তাহলে ডাইরেক্ট কিন্তু তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় না। তাপবিদ্যুৎ কেন্দ্রে বা তাপবিদ্যুৎ উৎপাদনে ডাইরেক্ট কিন্তু তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় না। থার্মো ইলেকট্রিক এফেক্ট হবে সঠিক উত্তর। থার্মো ইলেকট্রিক এফেক্ট মানে কি? থার্মো ইলেকট্রিক এফেক্ট থার্মো ইলেকট্রিক এফেক্ট মানে এখানে একটা তোমাকে ধাতু নিতে হবে, এখানে একটা ধাতু নিতে হবে এবং এখানে এখানে আর একটা ধাতু নিতে হবে। দুটো ধাতুকে এরকম ভাবে জুড়তে হবে, জুড়ে এই প্রান্তে কি করতে হবে? উচ্চ তাপমাত্রা দিতে হবে, উচ্চ তাপমাত্রা দিতে হবে এবং আরেক প্রান্তের সংযোগস্থলে নিম্ন তাপমাত্রা দিতে হবে, নিম্ন তাপমাত্রা। এর ফলে কি হবে? উচ্চ থেকে নিম্ন তাপমাত্রার দিকে বা এদিকে তড়িৎ প্রবাহ শুরু হবে, তড়িৎ প্রবাহ শুরু হবে। একে বলা হচ্ছে থার্মো ইলেকট্রিক এফেক্ট। দুটো ধাতুর সংযোগস্থলে যদি আমরা তাপমাত্রার পার্থক্য করি তাহলে সেখানে তড়িৎ প্রবাহ শুরু হবে। ঠিক আছে? এর নাম হচ্ছে সিবেক ক্রিয়া। সিবেক ক্রিয়া মনে রাখবে, এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এর নাম হচ্ছে সিবেক ক্রিয়া। ক্লিয়ার? তো এটা সিবেক ক্রিয়া নামে পরিচিত। থার্মোকাপল ডিভাইসে ব্যবহার করা হয়, তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়।
ঠিক আছে, তো আজকে অবধি থাকছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ওকে।